সোফার উপরে গুটিসুটি মেরে মাথার পাশে এক হাত রেখে বসে আছে স্মৃতি। ও বুঝতে পারছে না এভাবে পালিয়ে পালিয়ে বা কতদিনই থাকবে। যদি বাসায় কেউ সত্যি সত্যি ওদের সম্পর্কটা না মেনে নেয় তাহলে ওরা কই যাবে? এভাবেই অন্যজনের বাসায় বা কতদিন। নেহাত ফারিন অনেক ভালো মানুষ, তাই এতদিন ওদের সহ্য করেছে। কিন্তু তাই বলে তো এমন নয় যে সব সময় সহ্য করবে। চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, তাও প্রিয় মানুষটার সাথে আছে বলে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। না হলে হয়তো দম বন্ধ হয়েই মারা যেত। স্মৃতির ভাবনার সুতো কেটে চায়ের কাপে টুংটাং শব্দে 3 কাপ চা নিয়ে হাজির হলো ফারিন। চায়ের কাপগুলো সেন্ট্রাল টেবিলে রেখে স্মৃতির পাশে বসে বলল, চাটা নিয়ে নে। স্মৃতির দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল ফারিন। চায়ের কাপে হাতে নিতে নিতেই স্মৃতি বলল, আরশ কই? ও রুমে দেখছিলাম। আমি আসতে বলে এসেছি। স্মৃতি একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দিল। ফারিন বলল, সারাদিন কি এত চিন্তা করিস তুই? স্মৃতি, আগে যেই স্মৃতিকে চিনতাম আর এই স্মৃতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এত গম্ভীর হয়ে গেছিস কেন? স্মৃতি চায়ের কাপটা নিচে রেখে বলল, এত চিন্তার মাঝে হাসি খুশি কী করে থাকবো বলো তো? আমি পালিয়ে আসার পর আমার বাড়ির কেউ আমার একটু খোঁজ নেয়নি। বুঝতে পারছি আমাকে হয়তো ভুলেই গেছে সবাই। বলে স্মৃতি কান্না করতে শুরু করলো। ফারিন স্মৃতিকে সান্ত্বনা দিয়ে বলল, আরে আঙ্কেল আন্টি তো এখন একটু রেগে আছে তো উপর, তাই এমন করছে। তুই দেখিস, তুই যখন ওদের সামনে গিয়ে দাঁড়াবি ওরা কখনই তোর ওপর মুখ ফিরে নিতে পারবে না। তুই বাবাকে চিনিস না ফারিন? আমার পরিবারে একটা মানুষও আমার থেকে এটা আশা করেনি। সেই দিন শুধুমাত্র আমার জন্য আমার পরিবারের প্রত্যেকটা মানুষ অপমানিত হয়েছে। আমার জন্য সোহাও একটা অপ্রত্যাশিত সম্পর্কে জড়িয়ে গেল, আর আমি শুধু আমার সুখটাই বড় করে দেখে চলে এলাম স্বার্থপরের মতো। সবার কাছে দোষী হয়ে গেছি আমি। উফ স্মৃতি, তুই এত ভেঙে পড়িস কেন? সোহা বলছে তো ও সব ঠিক করে দিবে। সোহার বাচ্চা একটা মেয়ে, ও কি করবে বলতো? ওকে সব সময় আমাকে সামলাতে হয়। আমার মনে হয় না এত বড় ঝামেলা ও কখনো সামাল দিতে পারবে। আমি বলছি সোহা পারবে। সোহাকে আমি যতটুকু বুঝছি হয়তো ওর মধ্যে বাচ্চা সুলভ স্বভাব একটু বেশি, কিন্তু ও একটা সমস্যা যেভাবে অনুধাবন করতে পারে সেভাবে সব দিক সামলেতে পারে। একদম হুট করেই বড় হয়ে যায় তখন। তাই আমার মনে হয় ও পারবে। কেন তোর মনে নেই? আমার আর সাঈদের সম্পর্কটা কিন্তু সোহার কারণেই আজ পূর্ণতা পেয়েছে। তখনই আরশ পাশের রুম থেকে ড্রয়িং রুমে এসে বলল, রাইট, এটাই আমি ওকে সবসময় বুঝাই যে সোহা হয়তো একটু মজা মাস্তি করে, লাইফটা কাটাতে চায়, কোনো দায়িত্ব নিতে চায় না। তবে ওর মাথায় আমাদের সবার থেকে বেশি চলে আর ও ঠিক আমাদের সাহায্য করবে। কিন্তু এই ম্যাডাম তো নিজের বোনের ওপর বিশ্বাস রাখতেই পারছে না। স্মৃতি একটু বিরক্তর সাথে বলল, কথাটা এখানে বিশ্বাস অবিশ্বাস না আরশ। আমি অনুতপ্ত এই জন্য যে আমার কারণে আমার ছোট্ট বোনটার জীবনে এত চাপ পড়েছে, এত সমস্যার সম্মুখীন হচ্ছে। তুমি শুধুই চিন্তা করছো স্মৃতি। সোহা খুবই ভালো আছে ভাইয়ার সাথে। দেখো, তুমি শান ভাইয়া থাকতে সোহার জীবনে কোনো চাপই পড়বে না। অদ্ভুত আরশ, তুমি এমনভাবে বলছো যেন তোমার ভাইয়া আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছে। ওদের বিয়েটা কিন্তু আমাদের করা একটা ভুলের কারণেই হয়েছে, সেটা ভুলে যেও না। জানি না শান ভাইয়া আমার বোন মেনে নিয়েছে কি না। আরশ মুচকি হেসে বলল, সেটাই তো সিক্রেট, সময় হলে সব জানতে পারবে। আর এছাড়াও সোহা তো ওই দিন বলল আমাদের সাথে দেখা করে যা করার করবে, একদম চিন্তা করো না। ফারিন বলল, ভাইয়া বুঝান ওকে একটু। আচ্ছা আপনারা কথা বলেন, আমি কিছু কাজ সেরে আসছি। কথাটা বলে ফারিন চলে গেল। ফারিন যেতেই আরও স্মৃতির হাতের ওপর নিজের হাত রেখে বলল, আমি আছি তো তোমার পাশে স্মৃতি। তারপর এত চিন্তা
করছো কেন? তুমি আছো বলেই তো এখনও বেঁচে আছি। আচ্ছা আরশ, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? স্মৃতির কথা শুনে আরশ রেগে বলল, এসব কি কথা বলছো স্মৃতি? ছেড়ে চলে যাওয়ার জন্য কি পরিবারের সবার অমতে তোমার হাত ধরে বেরিয়ে এসেছি? কেন এসব বেহুদা কথা বলছো? তুমি এত রাগ করছো কেন? আমি তো এমনি বললাম। কেন বলবে? আমার ভালোবাসার উপর কি তোমার বিশ্বাস নেই? আছে তো বিশ্বাস, নিজের থেকেও বেশি। বলেই আরশের হাতটা নিজের হাতের মুঠি শক্ত করে ধরে বলল, আচ্ছা আরও যদি আমাদের কেউ না মেনে নেয় তাহলে কি হবে? আরও শেষে বলল, কি আর হবে, এভাবে একটা পাখির মতো খড়কুটো দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে সেখানে সারা জীবন দুজনে একসাথে থাকবো। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? আমিও সিরিয়াসলি বলছি। কেউ না মানলেও আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা না একটা চাকরি তো অনায়াসেই পেয়ে যাব। তারপর আমাদের মতো করে বাঁচব। আমাদের একসাথে যে ছোট্ট ঘর বানানোর স্বপ্ন, একটা সংসার সাজানোর স্বপ্ন, সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করব। আরও স্মৃতিকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। স্মৃতিও নিজের মাথাটা আরশের বুকে রেখে একটি শান্তির নিঃশ্বাস নিল। এই জায়গাটাই তো ওর চিন্তার মুক্তি একমাত্র জায়গা, যেখানে থাকলে ওর মনে হয় ওর জীবনে শুধু খুশি আর খুশি আছে, সেখানে কোনো দুঃখের ছায়া নেই। অনেক হয়ে গেছে আমাদের, এইবার যেতে হবে, চলো। আমি হাঁটতে হাঁটতে শানের কথা শুনে থমকে দাঁড়ালাম। আপনি এত রুড কেন বলেন তো? এই সুন্দর প্রকৃতি এসেও আপনার মুড চেঞ্জ করতে পারলাম না। একটু স্থির হয়ে সমুদ্রের সৌন্দর্যটা অনুভব করুন না। শান সোহার দিকে তাকিয়ে বলল, আমার মাঝে অনুভব করার তাকে অনুভব করেই নিয়েছি। বর্তমানে আর কিছু অনুভূতিতে আনতে চাই না। এতক্ষণ আমি আর শান পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ ওনার কথা শুনে আমি ওনার দিকে ঘুরে ওনার মুখোমুখি দাঁড়িয়ে ওনার দিকে চেয়ে পিছনে হাঁটতে থাকলাম। পিছনের দিকে না দেখে আর শান নিজের দুই পকেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে হাঁটছে। আমি আগ্রহের সাথে প্রশ্ন করলাম, যাকে মানে কাকে অনুভব করছেন? কোনো মানুষ না অন্য কিছু? শান মুচকি হেসে বলল, অবশ্যই মানুষ। আর শুধু মানুষই নয়, একটা মেয়ে মানুষ, যার মনটা একটা সাগরের মতো বিশাল আর সুন্দর, চেহারায় সূর্যের রশ্মির মতো সৌন্দর্য আর হাসিটা যে কোনো মিষ্টিকেও হার মানাবে, সে মেয়েটাই এমন। ওনার কথা শুনে আমি উত্তেজিত হয়ে বললাম, বাবা আপনি আবার ধমক ছাড়া এত সুন্দর উপমা দিয়েও কথা বলতে পারেন? জানা ছিল না তো। কি আর করে জানবে? কখনো চেষ্টা করেছো আমাকে বোঝার বা জানার? আমি কিছু একটা ভেবে বললাম, সেটাও ঠিক কথা, কিন্তু পর মুহূর্তে অনেকটা আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, বাট মেয়েটা কে? আপনি যেভাবে বললেন মনে হয় অনেক সুন্দর। সুন্দর তো অন্য সবার কাছে যে কেমন আমি জানি না, তবে আমার কাছে পৃথিবীর সব সুন্দর মেয়েদের থেকে সে বেশি সুন্দরী। ওনার কথা শুনে কেন জানি আমার খুব মন খারাপ হলো। কি এমন সুন্দর মেয়েটা? আচ্ছা, সে কি আমার থেকে বেশি সুন্দর হবে? হয়তো। না হলে কি এত প্রশংসা করত? আমার জন্য তো নিজের মুখ থেকে কোনোদিনও দুটো ভালো কথা বের হয় না, আর অন্য একটা মেয়েকে দেখে কত সুন্দর করে প্রশংসা করছে। আমি হতাশ হয়ে বললাম, মেয়েটি নিশ্চয় আপনার গার্লফ্রেন্ড। তাহলে আমার সাথে মিট করিয়ে দিন। কথাটা বলেই হুট করে শান আমার কোমর ধরে নিজের দিকে টেনে নিল। আচমকা এমন করাতে আমি পুরা হতভম্ব হয়ে গেলাম। কি এমন বললাম যে উনি এমন ব্যবহার করছে? আশেপাশে এত মানুষ, কি ভাবছে সবাই? আমি কিছুটা তুতলিয়ে বললাম, কি করছেন আপনি? আমি খানিকটা আশ্চর্যিত হয়ে বললাম, মানে? শান ধমক দিয়ে বলল, আরে মাথা মোটা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে প্রেম করছি? এভাবে উল্টো হাঁটছো কেন? এখনই একটা লোকের সাথে ধাক্কা খেতে, সোজা হাঁটো। বলে উনি আমাকে ছেড়ে দিলেন। আমি মনে মনে বললাম, হনুমান একটা, একটু ভালো করে কথা বলবে কি হয়, দেখিয়ে দিলে আবার নিজের আসল রূপ। আল্লাহ জানে এই খারুচের সাথে কে প্রেম করে আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে, তাহলে তার জীবনটাও তো পোড়া কয়লা বানিয়ে দিবে। তাহলে ওই বেচারির জন্য আমার মায়া লাগতে লাগলো।
তখনই শান আমাকে চিৎকার করে বলল, কি ব্যাপার, আজকে সারা রাত কি এখানে দাঁড়িয়ে পার করবে নাকি বাসা যাবে? অদ্ভুত, যেখানে যাবে সেখানেই আটকে যাবে, আর নড়তেও চায় না, অলসের ঢেকি একটা। উফ, এই লোকটা তো কি মনে হয় সবাই তুই নাম সুনামির মতো স্পিডে চলবে নাকি? একটা জায়গাও শান্তিতে থাকতে পারলাম না। কথাগুলো মনে মনে আড়াতেই শানের কাছে দৌড়ে চলে গেলাম। উনি আমার সাথে হাঁটছে আর আমি ওনার সাথে পিছনে পিছনে। কিছুটা আসতেই একজন ক্যামেরাম্যান বলল, ম্যাম স্যার, আপনাদের জুটিটা বেশ ভালো লেগেছে, একটা ছবি তুলে দেই। আমি কিছু বলবো তার আগেই শান বলল, নো থ্যাঙ্কস, লাগবে না। আমি চিৎকার করে বললাম, লাগবে না মানে? ঘুরতে এসেছি আর ছবি তুলব না? আপনি না তুললে না তুলুন, আমি তুলব। শান চোখ দেখিয়ে বললাম তো লাগবে না ভাইয়া, আপনি যান। না ভাইয়া, আপনি দাঁড়ান, আমি তুলব। তারপর শানের দিকে ফিরে বললাম, এমন করছেন কেন বলুন তো? আমার সাথে ছবি তুলতে কি আপনার জাত যাবে নাকি? ওই সরি, গার্লফ্রেন্ড দেখে ফেলবে সে ভয়ে তুলছি না, তাই তো? একদম ফালতু কথা বলবে না। আমার ছবি তুলতে ভালো লাগে না, তাই তুলব না। প্লিজ 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 তুলুন না, অন্তত আমার জন্য। আমার ভালো লাগে ছবি তুলতে। লোকটা আমাদের দিকে তাকিয়েছিল। উনি হয়তো এখানে আসার কাপলদের সাথে আমাদের দুজনে মিলাতে পারছে না, তাই একটু অবাক হয়ে দেখছে আমাদের দুজনকে। লোকটা হঠাৎ করে বলে উঠল, আচ্ছা স্যার, আপনারা কি কাপল না ভাই বোন? লোকটার কথা শুনেই আমার চোখ বড় বড় হয়ে গেল। শান রাগান্বিত হয়ে বলল, সব পাগল আমার সাথে কেন জুটে? আমাদের দেখে কি আপনার ভাই বোনের মতো লাগে? সরি, আসলে ম্যাম এতবার বলছে, বাট আপনি এত ইতিহস্ত করছেন সেটা দেখে মনে হলো। লোকটার কথা শুনে আমি খিলখিলে হেসে উঠলাম। শান আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আমি নিজের হাত মুখ চেপে ধরে হাসি আটকানোর চেষ্টা করছিলাম, আর মনে মনে বললাম, ছবি তুলবি না তাই না, এইবার বোঝ ঠেলা। সাথে সাথে শান আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার দিকে টেনে নিল। আমি গিয়ে পড়লাম ওনার বুকের উপর। তারপর ক্যামেরাম্যানকে বলল, শুধু একটা ছবি তোলো না, তোলা নিয়ে যদি কাপল কিনা সেটা বিবেচনা করা হয় তাহলে এইবার দেখুন, আমরা 100% কাপল, আর আমরা কোনো প্রেমিক প্রেমিকা বা পিওর হাজব্যান্ড ওয়াইফ। গট ইট নাও, তুলুন ছবি। আমি ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছি। অদ্ভুত সামান্য একটি কথায় এত রিয়্যাক্ট করার কি আছে? শান আমার দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকিয়ে কি দেখছো? ক্যামেরার দিকে তাকাও। এভাবে ধরেছেন কেন? আমার দম আটকে আসছে, ছাড়ুন। শান আরও শক্ত করে নিজের সাথে আমাকে জড়িয়ে ধরে বলল, কেন? আমরা কাপল না, আর কাপলরা তো এভাবেই ছবি তোলে, পরে দূরে দূরে দাঁড়ালে আবার কি বলবে, তার থেকে এভাবেই থাকো। অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি ক্যামেরাম্যানের দিকে তাকালাম, আর বেশ কতগুলো ছবি আমরা দুজনেই তুললাম। তবে সব ছবিতে আমার দৃষ্টি শুধু ওনার দিকেই ছিল। ছবি তোলা শেষের সাথে সাথে আমরা ছবিগুলো নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্যাক করলাম। বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম শানের মা আর বাবা ড্রয়িং রুমে বসে আছে। আমরা ভিতরে আসতে মা বলল, কি ব্যাপার, তোদের এই অবস্থা কেন? পায়ে তো বালি, সোহা শাড়ি ভাজে, কি ব্যাপার? শান নিজে টাই খুলতে খুলতে বলল, সোহার মন খারাপ ছিল, তাই ওকে নিয়ে একটু সি বিচে থেকে ঘুরে আসলাম। বাবা চিন্তিত হয়ে বলল, কেন মন খারাপ কেন? কেন আবার? ও বাড়ির থেকে তো আসতে চাচ্ছিল না, জোর করে নিয়ে এলাম, তার মন খারাপ। আমি মাথা নিচু করে অভিযোগের স্বরে বললাম, না বাবা, তেমন কথা নয়, আমি শুধু 2 দিন থাকতে চেয়েছিলাম, বাট উনি সেটাও দেয়নি। বাবা বলেন, আচ্ছা ব্যাপার না, পরে কখনো গিয়ে থেকে আসবি, এখন এখানেই আমাদের সাথে থাক। মা বললেন, আচ্ছা যা, আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, এই অবস্থা দুজনে পরে ঠান্ডা লেগে যাবে। মায়ের কথা শুনে আমি আর শান দুজনেই ভালো মানুষের মতো উপরে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেলাম। অনেক টায়ার্ড ছিলাম, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে গেলাম। পরদিন সকালে উঠে দেখলাম শান আমার আগেই উঠে গেছে। রুমের চারদিকে একবার চোখ বুলাই, কিন্তু কোথায় পেলাম না। আমি আর না খুঁজে আমার মতো উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে থেকে ভার্সিটিতে যাওয়া শুরু করব। এতদিন বিয়ের চক্করে কিছুই পড়া হয়নি। আমি ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছিলাম, হঠাৎ শান আমার পাশে দাঁড়িয়ে বলল, বিশ্ববিদ্যালয় আজকাল
বিয়ে অনুষ্ঠান হয় জানতাম না তো। আমি ওনার দিকে ফিরে বললাম, মানে বিয়ে অনুষ্ঠান হবে কেন? না, তুমি যেভাবে সেজেছ তাতে মানুষ সেটাই মনে করবে। শান কফি খেতে খেতে সোফায় বসলো। আমি মুখ ঝামটা দিয়ে মেরে বললাম, আমি এভাবেই যাই। যাও, তবে তোমাকে দেখতে যেন একদম পেতনি লাগছে, তাতে কোনো সন্দেহ নেই। কথাটা বলেই আমি রেগে ওনার দিকে তাকালাম। পেতনি লাগছে মানে? আমি তো দেখতে পাচ্ছি আমাকে সুন্দর লাগছে। শান খিলখিল করে হেসে বলো, নিজেকে নিজের কাছে সব মানুষই সুন্দর লাগে, অন্যজনের কাছে তোমাকে কেমন লাগছে সেটাই আসল কথা। আর আমার কাছে তোমাকে মোটেও ভালো লাগছে না। আমি কান্না মুখ করে বললাম, তাহলে এখন? শান উঠে আমার কাছে এসে বলল, যাও গিয়ে মুখ পরিষ্কার করে এসো, তা হবে। আমি তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুম থেকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসলাম। এখন ঠিক লাগছে। শান এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল আর গালে হাত দিয়ে মনে মনে বলল, উফ, এখন তো মেকআপ ছাড়া আরও বেশি সুন্দর লাগছে। শানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি বললাম, কি হলো, কিছু বলছেন না কেন? ভালো লাগছে না দেখতে? শান নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল, বাট কেমন জানি ফ্যাকাশে লাগছে চেহারাটা। আমি মিনমিনিয়ে বললাম, ফ্যাকাশে লাগবে কেন? আপনি ঠিক করে আমাকে দেখে বলুন। এখন নিশ্চয় ভালো লাগছে। শান একটু মাথা চুলকে বলল, দেখি, বলছি। আচ্ছা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। বলেই শান চলে গেল। এদিকে আমার লেটও হচ্ছে। আমি বিরক্তর সাথে মনে মনে বললাম, অদ্ভুত তো, এখন গেল কোথায়? কিছুক্ষণ পরই সে হাতে একটা ক্রিম নিয়ে আসলো। নাও, এটা লাগাও, তাহলেই ভালো লাগবে। এটা কি ক্রিম? আমি এসব ইউজ করি না। আরে, করেই দেখো না, ভালো লাগবে দেখবে। না হলে আর কি, পেতনির চেয়েও খারাপ লাগছে। আমার বললাম, বাকিটা তোমার ইচ্ছে। শান ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের ঘড়ি পরতে লাগলো। আমি আর উপায় না পেয়ে ওটা ইউজ করলাম। ঘড়ির দিকে খেয়াল করতে দেখি অনেক লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বের হব। তখনই শান বলল, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আপনি আবার উল্টো যাবেন কেন? লাগবে না, আমি পারবো। আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। আর না, অনুরোধ করছি। আমি তোমাকে যেতে বলছি, মানে যাবে। দ্যাটস ফাইনাল, তাড়াতাড়ি আসো। কথাটা বলে উনি আগে বেরিয়ে গেল। আমি ওনাকে মুখ ভেঙালাম। আমি তো ওনার কষ্ট হবে ভেবে বললাম, তারপরও আমাকে রাগ দেখায়। এরপর বাবা মাকে বলে বেরিয়ে গেলাম। উনি আমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। তারপর ওখান থেকে ট্রেন করে আমি একাই গেলাম, কারণ আমার ফ্রেন্ডরা সব ক্যাম্পাসেই থাকে, তাই ক্যাম্পাসে গেলে সবার সাথে দেখা হবে। ক্যাম্পাসে পৌঁছে ক্লাসে চলে গেলাম। মাত্র কয়েকদিন আসেনি, তাতে মনে হয় কত বছর আসেনি। প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে নিলাম প্রাণের ক্যাম্পাসের বাতাসে। ক্যাম্পাসে পৌঁছাতে ওদের কয়েকবার ফোন দিলাম, বাট কেউ রিসিভ করলো না। ভাবলাম সবাই হয়তো ক্লাসে আছে, তাই আমিও ক্লাসে চলে গেলাম। কিন্তু ক্লাস গিয়ে আশ্চর্য হলাম, এখানেও কেউ নেই। ক্লাস পুরো ফাঁকা। তাহলে সবাই কোথায়? তখন হুট করে এসে কেউ আমাকে পিছন থেকে চোখ চেপে ধরলো। আমি তাড়াহুড়ায় চোখ থেকে হাত সরানোর জন্য তার হাতের উপর হাত রাখতে বুঝতে পারলাম এটা কোনো ছেলের হাত। আমি একটু ভয় পেলাম। আমি ভীতকণ্ঠে বললাম, আরে কে আপনি? কিন্তু কারো কোনো শব্দ এলো না। ভয় আরও দ্বিগুণ হলো। ভয়ে আমার শির দ্বারা বেয়ে ভয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।